বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাইফুল হোসেন, অর্থনীতি বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে খুব ছোট করে আমি তিনটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে যেটি, তা হচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। ভোটাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ভোটাররা সবাই তাদের ভোট দিতে পারবেন। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, গত কয়েকটি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে। নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সরকারের লক্ষ্য হলো দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। এ বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টাও সর্বদা গুরুত্ব আরোপ করেছেন। পরের তথ্যটি, তা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক 25-26 অর্থ বছরের প্রথমার্ধে কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত রাখবে। যদি মূল্যস্ফীতির হার আরও কমতে থাকে তাহলে পলিসি রেপো রেট নিম্নমুখী হতে পারে। মূল্যস্ফীতি 7% নিচে নেমে না আসা পর্যন্ত পলিসি রেপো রেট 10% অপরিবর্তিত থাকবে। বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি ও নীতিগত অনিশ্চয়তার বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আমেরিকার প্রশাসনের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধি ও এর সাথে সম্পর্কিত অনিশ্চয়তা রপ্তানির জন্য ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা ব্যাঘাত ঘটাচ্ছে এবং আর্থিক বাজারের অস্থিরতা বাড়াচ্ছে। আরেকটি তথ্য সবশেষ, তা হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের ওপর 25% হারে শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে রাশিয়া, চায়না ও ইরানের সঙ্গে বাণিজ্যে শাস্তি দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। এর মধ্যে ইরানের জ্বালানি তেল কেনার সঙ্গে জড়িত 6টি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন তারা শুল্ক 10 থেকে 20% মধ্যে রাখার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে সরাসরি কোনো নিশ্চয়তা না পাওয়া গেলেও শুল্ক 35% থেকে কমানোর ব্যাপারে স্পষ্ট ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। এবং এর আগে আমেরিকার শুল্ক আরোপের ভারসাম্য রক্ষা ও বাংলাদেশের অনুকূল অবস্থানে আনার জন্য 25টি বোয়িং উড়োজাহাজ অর্ডার, 7 লাখ টন গম, LNG, তুলা, ওষুধ, মূলধনী যন্ত্রপাতি, রাসায়নিক কাঁচামাল ও কৃষিজ পণ্য আমদানির ঘোষণা দেয় ঢাকা। কিছু তথ্য জানিয়ে দিলাম, এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলোচনা করব। আমি একটু সাইফুল হোসেন আপনার কাছে আসি। বাংলাদেশি কর্মকর্তারা যেমনটা জানিয়েছেন, তারা বলছেন যে 10 থেকে 20% মধ্যে রাখার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেটি এখনো নিশ্চিত নয়, সেটি নিশ্চয়ই জানা যাবে। কিন্তু তারা যেটি বলছেন যে 35%-এর নিচে অথবা 35% থেকে কমিয়ে আনা হবে, এমন একটি ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। আমরা বিগত বহুদিন ধরে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, তখন থেকে শুরু হয়েছে, এবং ব্যবসায়ী থেকে শুরু করে অনেকেই বলছেন যে প্রতিবেশী অথবা প্রতিযোগী রাষ্ট্র ভারত, ভিয়েতনাম সহ আরও কিছু দেশ, তাদের আসলে যতটা শুল্ক নির্ধারণ হচ্ছে, যদি সেখানে থাকে অথবা তার চেয়ে কিছু কম হয়, সেটা বাংলাদেশের জন্য সব ভালো হয়। সেইখানে আমরা দেখছি যে 20% যদি নামানো যায়, একটি তুলনামূলক ধারণা অথবা কথা আর কি, 20-25 অথবা এর থেকে কমে যদি নামানো যায়, এটা বাংলাদেশের জন্য আসলে স্বস্তির হবে বলে আপনি মনে করেন কিনা সাইফুল হোসেন? আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসছি, এটা আমাদের দেশের জন্য খুবই বার্নিং একটা ইস্যু। বিশেষত আমেরিকা হচ্ছে আমাদের রপ্তানির ক্ষেত্রে, পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশেষত ইউরোপের পরেই কিন্তু, মানে ইউরোপ সবচেয়ে বেশি আমাদের কাছ থেকে আমদানি করে একক রাষ্ট্র তৈরি হিসেবে পোশাক, এবং তারপর হ্যাঁ, এবং তারপরে কিন্তু তারপরেই আমেরিকা সেকেন্ড পজিশনে। আমাদের যে রপ্তানি গার্মেন্টস এর বিশেষ করে, সেই রপ্তানির প্রায় 17 থেকে 18%ই আমরা আমেরিকাতে রপ্তানি করে থাকি। তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের আগে যে শুল্ক ছিল, অ্যাভারেজ শুল্ক 15% ছিল, তার উপরে 37% করা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে, এবং সেটা কমিয়ে, আপনারা জানেন এটা নিয়ে বহুদিন আলোচনা হচ্ছে, এপ্রিল মাসে এটা আসে আমাদের এটা মানে আমাদের জন্য একটা খারাপ সংবাদ হয়ে
তারপরে সেই 37 থেকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট তাদের সাথে নেগোসিয়েটেড করে তারপরেও কিন্তু 35% তারা ফিক্স করেছে, এবং সেটা আগামীকাল থেকে কার্যকর হবার কথা। কিন্তু 35% দ্যাট ডাজন্ট মিন যে আগের যে 15% ছিল সেটা কিন্তু মানে বাদ হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। যোগ হবে 15% প্লাস 35%, তার মানে ইট ইজ 50%। তাহলে এভারেজ যদি কোনো একটা প্রোডাক্টের উপরে 50% তারা ট্যারিফ বসায়, তাহলে আমাদের যে পণ্য আমরা সেখানে রপ্তানি করছি, সেই রপ্তানি মানে খরচ অনেক বেড়ে যায়। তখন তখন একটা যে ঝামেলা সেটা হচ্ছে যে ওখানকার যারা আমদানিকারক, আমাদের পণ্য যারা আমদানি করছে, যে তাদের জন্য খরচ বেড়ে যাবে, ফলে তারা যেটা করবে আমাদের পোশাক আমদানি না করে অন্যান্য দেশ থেকে পোশাক আমদানি করবে। এখন দেখেন, আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এই যে মানে 35% আসলো, এটা আমাদের জন্য খুব দুঃসংবাদ। আমরা আশা করেছিলাম যে এখন আমাদের ক্ষমতার শীর্ষে যিনি প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি আমেরিকার সাথে সবসময় একটা ভালো সম্পর্ক বজায় রেখেছেন। পশ্চিমের সাথে ওনার যে আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, আমরা মনে করেছিলাম যে আমরা দুর্দান্ত কিছু পাবো, আমাদের মানে আমাদের এই ট্যারিফ অনেক কম হবে। সেখানে দেখেন, আমেরিকা ভিয়েতনামকে 20% দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু 35% ফিক্স করে দিয়েছে। এখানে বড় যে কারণ ছিল সেটা হচ্ছে আমাদের যে কূটনৈতিক তৎপরতা, আমাদের যে আন্তরিকতা, সেটা আমরা সেভাবে প্রদর্শন করতে পারিনি, এবং সরকারের পক্ষ থেকে অদক্ষতাও একটা বড় কারণ বলে আমি মনে করি। এখন যদি 35% থেকে 20% আসে, যদি আসে, কারণ আমরা প্রথম পর্বের আলোচনা শেষ হয়েছে আমরা জানি, বলেছে আলোচনায় যারা অংশ নিয়েছে তারা বলেছে যে ট্যারিফ কমতে পারে, কারণ আমরা এর মধ্যে কিছু প্রতিশ্রুতি দিয়েছি, কিছু কাজ করেছি। সেটা হচ্ছে আমরা বোয়িং যেটা 14টা অর্ডার করার কথা ছিল সেটা 25টা করা হয়েছে। আমরা বছরে 7 লাখ টন গম আমদানি করব, এবং এটা পরবর্তী 5 বছর মানে প্রতি বছর 7 লাখ টন করে করব। আরো কিছু ব্যাপারে আমাদের কমিটমেন্ট তাদেরকে আমরা দিয়েছি, কারণ আমেরিকার প্রেসিডেন্ট চাচ্ছে যে তাদের সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতি, তার মানে আমরা সেখানে রপ্তানি করেছি গত বছর প্রায় 8.460 বিলিয়নের, আর আমরা ইম্পোর্ট করেছি 2.20 বিলিয়ন ডলারের। তো এই যে একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা তারা কমাতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা কমিটমেন্ট করেছি এবং আমরা সেটা নিয়ে চিন্তা করেছি যে বাণিজ্য ঘাটতি কেমনে কমানো যায়, সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে আলোচক বৃন্দ সেখানে আছেন, যারা সমঝোতায় অংশ নিয়েছেন, তারা বলছেন যে এটা হয়তো কমে আসবে, আশা করা যাচ্ছে। এবং আমিও মনে করি যে হয়তো কমবে, কারণ ইতিমধ্যেই কয়েকটা দেশের সাথে আমেরিকা মানে সমঝোতা এসেছে। যেমন ইউরোপে তারা ধার্য করেছে 15%, ভিয়েতনামে ধার্য করেছে তারা 20%, জাপানে তারা ধার্য করেছে 15%, আবার ভারতের জন্য তারা অবশ্য ধার্য করেছে 25%। তো এইসব মানে জিনিসপত্র দেখে, এসব তথ্য দেখে আমাদের যেটা মনে হয় যে আমাদেরও হয়তো 20-25%-এর মতো জায়গায় চলে আসবে। এটা আমাদের জন্য দুঃসংবাদ, মানে চরম দুঃসংবাদ থেকে একটু স্বস্তি, কারণ 35% থেকে 20%-এ যদি আসে তাহলে 15% কমলো। তাহলে আমাদের যেটা হবে যে আমাদের তখন একটু কস্ট কমবে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র শুল্কের সাথে যে আমরা আমেরিকার সাথে যে আলোচনা সেটা করে ধরেন কমালাম, কিন্তু আমাদের আরো অনেক কাজ করার আছে। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করার দরকার আছে, আমাদের ফ্যাক্টরিগুলোর এফিসিয়েন্সি বাড়ানোর দরকার আছে, তারপরে নানামুখী তৎপরতা আমাদের প্রাইভেট খাত এবং সরকারের পক্ষ থেকে করার আছে, আমাদের সেদিকেও মনোযোগ দিতে হবে। এবং আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি এই ফাঁকে, সেটা হচ্ছে এই যে ট্যারিফ যে বাড়াচ্ছে, যদি 20%-ও আমাদের নির্ধারণ করে, তাহলে আমাদের ব্যবসায়ীদেরও খেয়াল করতে হবে যে আমেরিকার যারা ইম্পোর্ট করবে তাদের সাথে আমাদের এই ট্যারিফটা ভাগাভাগি করা যায় কিনা, তাহলে আমাদের কস্টটা একটু কমে আসবে। এই ক্ষেত্রে কিন্তু অন্য দেশ হয়তো মানে সেটেলমেন্ট করে ফেলবে, তারা তাদের ট্যারিফের ভাগ আমেরিকার ইম্পোর্টারদের কাছে দিবে, হয়তো আমরা সেখানে পিছিয়ে যদি থাকি, তাহলে আমরা মানে ক্ষতিগ্রস্ত হব। মূলত এই যে ট্যারিফ বাড়ানো, এটা আমাদের অর্থনীতির জন্য, বিশেষ করে গার্মেন্টস যেটা আমাদের প্রধান রপ্তানি পণ্য, মানে এর জন্য দারুণ একটা হুমকি। আপনি জানেন যে অলরেডি আগামী প্রান্তিকের জন্য কিন্তু আমাদের যে অর্ডার, সে অর্ডারে গত প্রান্তিকের তুলনায় 4% অর্ডার আমরা কম পেয়েছি। তো এই যে ট্যারিফ, এটা যদি বহাল থাকে তাহলে তো মরণ দশা, আর যদি 20%-এ আসে তলেও মরণ দশা থেকে খানিকটা উত্তরণ। কিন্তু উই শুড বি ভেরি কেয়ারফুল ইন এভরি ডিলিং, উই শুড বি কেয়ারফুল ইন মানে এভরিথিং অ্যাজ ওয়েল। আর একটা কথা বলার আমি সুযোগ নিতে চাই, যে দেখেন, এখানে শুধু কিন্তু বাণিজ্য ব্যাপার নয়, এখানে ভূ রাজনৈতিক ব্যাপারও রয়ে গেছে। আমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর সাহেব আছেন, উনি হয়তো কথাগুলো বলবেন। তারপরে পলিটিক্স এর সাথে ইকোনমির সম্পর্ক খুবই খুবই মানে একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত।
ফলে ভূ রাজনৈতিক ইস্যু কিন্তু এখানে বড় একটা ইস্যু। এটা গভর্নমেন্ট কিভাবে ট্যাকেল করবে, তাদের সাথে আলোচনায় আমাদের কি করবে, আমাদের করিডোর দিয়ে দিতে হবে কিনা, জি আমাদের বন্দর তো অলরেডি বিদেশিদের হাতে দেওয়ার ব্যাপারটা চলে এসছে। তো এই সার্বিক দিক বিচার বিবেচনা করে আমাদের সরকারকে সে ব্যবস্থা জি নিতে হবে। সাইফুল হোসেন, নচেত আমাদের ইকোনমি এখন যে ভালনারেবল পজিশনে পড়েছে, এই ভালনারেবিলিটি থেকে ইকোনমি সামনে বেরিয়ে আসতে পারবে না। আমাদের মানে সরকারের এবং ব্যবসায়ীদের গভীর মনোযোগ এখানে প্রয়োজন বলে আমি মনে জি করি। সাইফুল থ্যাংক হোসেন ইউ। ধন্যবাদ। আপনি যে কথাটি বলছিলেন ঠিক এই জায়গাতেই আমি যেতাম, সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, এবং এই জায়গাতেই আসি। এই যে শুল্ক নিয়ে আলোচনা, এটা যতটা না অর্থনৈতিক বিষয় হিসেবে আমরা দেখছি, কিন্তু আসলে কতটা কূটনৈতিক বিষয়টি, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন, যেমনটা সাইফুল হোসেন বলছিলেন, সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী। হ্যাঁ, ধন্যবাদ। আপনার মাধ্যমে টিভিএন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই বিষয়টা ইতিমধ্যেই আমরা আগের আলোচনাতেও আলোচনা করেছি এবং এটাই এখন আলোচিত হচ্ছে। হ্যাঁ, আপনি কথাটা ঠিকই বলেছেন। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে এটা ইকোনমির সাথে সম্পৃক্ত, কিন্তু আসলে এটা শুধুমাত্র যে অর্থনীতির সাথে সম্পৃক্ততা তা নয়। দেখেন, ডোনাল্ড ট্রাম্প এই যে জিনিসটা, ট্যারিফ নিয়ে বা শুল্ক আরোপ যে পদ্ধতিটা তিনি শুরু করেছেন, এটা কিন্তু এক ধরনের ট্রেড ওয়ার। এবং তিনি ঘোষণা দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি আবার শ্রেষ্ঠত্বের আসনে আনবেন। আপনি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিপুল পরিমাণ ঋণগ্রস্ত একটা দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যত বড়ই হোক না কেন, তার যে পরিমাণ ঋণ, এবং এই ঋণকে সে যদি ব্যালেন্স করতে না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটা ক্ষতি হবে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে, যে তার দেশে পুরো পৃথিবী থেকে ডলারের ফ্লো যেন ব্যাক করে, তার জন্য কিন্তু এই কাজগুলো করেছে। এবং আপনি দেখেছেন যে এই এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে গতকাল বা গত পরশু একটা বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু তার দেশের যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, সেই ব্যাংকের সঙ্গে ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে সুদের হার, সেই সুদের হার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা কেন কমাচ্ছে না, এই সংক্রান্ত মন্তব্য করতে গিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি এই যে শুল্ক ব্যবস্থাটা চালু করেছি, এর উদ্দেশ্য হচ্ছে পুরো পৃথিবী থেকে বিপুল পরিমাণ ডলারের ফ্লো যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ঢোকে। এখন দেখেন, একটা বড় রাষ্ট্র, সুপার পাওয়ার, তার নিজের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য কত ধরনের কৌশল তারা অবলম্বন করে। প্রথমত, তার বিভিন্ন দেশে পলিটিক্যাল, কূটনৈতিক বা বিভিন্ন ভাবে ইন্টারভেনশনটা তার করে। বিভিন্ন জায়গায় যখন যুদ্ধ লাগে, তখন আপনারা দেখেন সেখানে তারা অস্ত্র বিক্রি করে এবং বিভিন্ন ধরনের কাজ করে। এখন বর্তমান বিশ্বের যে অবস্থা, আমরা আমাদের আলোচনায় যেটা বলেছি, যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে গ্লোবাল গভর্নেন্স, যেটা 1945 সনের বিশ্বযুদ্ধের পরে যে গ্লোবাল গভর্নেন্সটা তৈরি হয়েছে, যেটাকে আমি বলবো যে সামরিক সহায়তা দিচ্ছে ন্যাটোর মাধ্যমে, এই ব্যবস্থাটা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আর বেশি দিন টিকবে না। এই যে যেটা মানে সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথে ইউরোপের যে কান্ট্রি গুলো, যারা ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থনীতিকে তৈরি করছে, এবং এর পেছনে সাপোর্টিং হিসেবে নেটো আছে, এই যে টোটাল একটা সামরিক এবং অর্থনৈতিক একটা বলয়, যেটা ভিত্তি হচ্ছে ডলারাইজেশন, সুইফট সিস্টেমের মাধ্যমে যেটা চলছে, এটা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু ব্রিক্স দাঁড়িয়ে গেছে। তো এইটা যখন মানে বোঝা যাচ্ছে যে চ্যালেঞ্জিংটা তৈরি হচ্ছে, কাজে ভূ রাজনীতিতে যদি যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে পশ্চিমা মিত্র, এদের চ্যালেঞ্জিং হিসেবে যারা দাঁড়িয়ে যাচ্ছে, তাদেরকে মানে সেপারেট করা দরকার। এটা কিন্তু একটা কৌশল, যে এই শুল্ক ব্যবস্থার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে একদিকে তার দেশের অর্থনীতি যেরকম শক্তিশালী করার জন্য ডলারকে ব্যাক করানোর চেষ্টা করছে, পাশাপাশি এটা করছে যে এর মাধ্যমে যে মাঝারি ধরনের যে অর্থনীতির দেশগুলো বা ক্ষুদ্র বা নিম্ন অর্থনীতির যে দেশগুলো, এগুলো যেন বিআরআই এর মাধ্যমে চায়নার কবলে পড়ে না যায়, বা এই যে সোভিয়েত ইউনিয়নের যে অপরিশোধিত তেলের মাধ্যমে বাণিজ্য করার এবং গ্লোবাল পলিটিক্সকে নিয়ন্ত্রণ করার যে কৌশল, যে কৌশলের দ্বারা ভারতের মতো রাষ্ট্র উপকৃত হয়, ইরানের মতো রাষ্ট্রগুলো বা অন্যরা উপকৃত হয়, এই জায়গাগুলোকে যেন সেপারেট করা যায়, অর্থাৎ তারা যেন ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য কিন্তু এই ধরনের একটা প্রক্রিয়া তৈরি করেছে। এখন আমাদের দেশে যে জিনিসটা হয়েছে, যে বর্তমানে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মাঝখানে যে একটা অঞ্চল, যেটা আপনার বে অফ বেঙ্গল এবং মিয়ানমারের যে বর্ডার, এইখানে কেন্দ্র করে যে একটা জিওপলিটিক্যাল ক্যালকুলেশন এখন চলছে, যেটাকে চায়না সবসময় চায় যে মালাক্কা প্রণালীর বাইপাস হিসেবে যেন মিয়ানমার বন্দরটাকে ব্যবহার করতে পারে। ভারত যেমন চায় যে কালা মানে মিয়ানমারের যে কালাদান
জায়গাটা আছে, সেখানে তার অর্থনৈতিক ভিত্তিটা তৈরি করে এই যে একটা ব্যবস্থা, যে আঞ্চলিক শক্তি হিসেবে ভারত এবং চায়নার যে কম্পিটিশন, এটা কিন্তু মানে এই জায়গায় একটা মানে শক্তিশালী একটা অবস্থায় আছে। এই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রবেশ করতে চাচ্ছে। এখন আমাদের দেশে একটা সরকার, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা অনির্বাচিত সরকার। এখন আপনি জানেন যে যে কোনো দেশে যখন একটা অনির্বাচিত সরকার থাকে, তাদের কিন্তু বার্গেনিং ক্যাপাসিটিটা দুর্বল হয়ে যায়। একটা নির্বাচিত সরকার অন্য রাষ্ট্রের সাথে কূটনীতির ক্ষেত্রে যে ধরনের নেগোসিয়েশন করতে পারে, বার্গেনিং করতে পারে, একটা ইন্টারিম সরকার কিন্তু সেই ধরনের, বা তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা অনির্বাচিত সরকার বলেন, সেটা পারেন। আমার যেটা মনে হচ্ছে সামগ্রিক পরিস্থিতিতে, যে বিশ্বের বর্তমানে যারা গ্লোবাল গভর্নেন্স এর নেতৃত্বে আছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র, তারা বাংলাদেশের রাজনীতির এই দুর্বলতাটাকে হয়তো কাজে লাগাতে চাচ্ছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আপনি দেখেন যে আমরা আগের বক্তার বক্তব্য থেকে যেটা আমরা বেরিয়ে আসলো, যে আমাদের থেকে 25টি বোয়িং কেনার কোনো দরকার নাই এই মুহূর্তে সামগ্রিক বিচারে। কারণ আমাদের যে ফ্লাইট শিডিউল এবং বিভিন্ন ধরনের যে দেশের সাথে আমাদের যে এভিয়েশন কানেক্টিভিটি, তাতে এই মুহূর্তেই কিন্তু আমাদের মানে 25টা যে বোয়িং কিনতে হবে এমন নয়। কিন্তু এটা কিন্তু আমরা এক ধরনের বুঝতেই পারলাম যে এটা আমরা বাধ্য হলাম। পাশাপাশি আপনারা দেখেন আমরা গম আমদানি করি সাধারণত ইউক্রেন থেকে, এবং এই দিক থেকে যদি আমরা এগুলো আমদানি করি আমাদের সস্তা হয়। এখন আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে বাধ্য হলাম যে 5 বছর মেয়াদি যে 7 লাখ টন করে কিনবো। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যখন আমরা কিনবো, সেটার কস্ট ইফেক্টিভ হবে কিনা সেটা কিন্তু বিস্তারিত বিবরণ আমাদের কাছে আসে নাই। শুধু বলা হয়েছে যে কম্পিটিটিভ মার্কেটের উপর ভিত্তি করে এই কেনা বেচাটা হবে। তো তাইলে স্বভাবতই কিন্তু বোঝা যাচ্ছে যে একদিকে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অ্যালি যারা আছে, তারা চাচ্ছে যে তাদের বলয়ের দিকে অ্যালাইন করার জন্য, তাদের বলয়ের দিকে অ্যালাইন করার জন্য এই শুল্ক ব্যবস্থাপনাটা কিন্তু একটা উইপন, এটা একটা টুল। জি আব্দুল এর মাধ্যমে আমাকে একটি বিরতি নিতে হবে। আমি বিরতি থেকে ফিরে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি একটু সাইফুল হোসেন আপনার কাছে বিরতির পর একটু আসি, এরপর আসবো সৈয়দ আব্দুল মামুন চৌধুরী আপনার কাছে আবারও। যে বিষয়টি নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম, শুল্ক আরোপের ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশকে অনুকূল অবস্থানে আনার জন্য 25টি বোয়িং উড়োজাহাজ অর্ডার, 7 লক্ষ টন গম, এলএনজি, তুলা, ওষুধ, মূলধন যন্ত্রপাতি, রাসায়নিক কাঁচামাল, কৃষিজ পণ্য আমদানির ঘোষণা দিয়েছে ঢাকা। সৈয়দ আব্দুল্লাহ মামুন সেই কথাগুলো বলছিলেন যে বিমান 25টি বোয়িং কেনার যে সিদ্ধান্ত, গম কেনার যে সিদ্ধান্ত, এই যে বিষয়গুলো বাংলাদেশের অর্থনীতির সার্বিকভাবে বিবেচনায় এই সিদ্ধান্তগুলো আপনি কিভাবে দেখেন? শুধুমাত্র এই নেগোসিয়েশনটাতে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য এই বিষয়গুলো কতটা আসলে কার্যকর, প্রথম একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো, অদূর ভবিষ্যতে আমরা যদি 2 বছর, 4 বছর, 5 বছর পরের হিসাব করি, তখন কি বিষয়টি বোঝা হয়ে যাবে, নাকি এটি আসলে বোঝা হবে না বাংলাদেশের কাছে? আপনার কাছে কি মনে হয় যে আসলে এই কন্ডিশনগুলো আসলে কেমন হচ্ছে বাংলাদেশের জন্য? মামুন সাহেব একটা কথা বলছিলেন যে নির্বাচিত সরকার না হলে যেটা হয় সেটা হচ্ছে তাদের আসলে ওইরকম তাদের সাথে যেমন অন্যরা ঠিক চুক্তিও করতে চায় না, ভরসা পায় না, ঠিক তারাও কিন্তু নিজের ভেতরের কোনো শিকড় অনুভব করে না যে তার ফাউন্ডেশনটা শক্ত। আমার মনে হয় স্বাধীনতা পরবর্তী সময়ে এখন পর্যন্ত যত সরকার এসছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে দুর্বলতম সরকার। এবং তারা আমার এটা আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে তাদেরকে আমার মনে হচ্ছে যে তারা এটা একটা স্বল্পকালীন সময়ের জন্য এসছে ঠিক, কিন্তু তারা মনে হয় মানে চাকরি করতে এসছেন। তারা মূলত একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করার কথা সেভাবে করছেন না বলে আমার মনে হয়। তাই যদি হতো, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য এদিকে প্রধান মনোযোগটা দিত এবং দেশটাকে কিভাবে স্থির করা যায়, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া ফিরিয়ে আনা যায়, সেদিকে তাদের মনোযোগ থাকতো। এখন ব্যাপার হচ্ছে এই যে বোয়িং কেনা, ধরেন গমের যে আদেশ বা যতগুলো ব্যাপার আমরা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, এটা আমি মনে করি যে মানে ইমোশনাল ডিসিশন এবং কিছুটা ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার মতো ডিসিশন। এটা ধরেন মামুন সাহেব যে কথা বলছিলেন যে আমরা গম কোত্থেকে কিনবো, ইউক্রেন থেকে। ইউক্রেনকে মানে শস্য ভান্ডার বলা হয় বিশ্বের, সেখান থেকে আমরা গম মূলত আনি। আমেরিকা থেকে আনলে
এই যে চুক্তি করে ফেললেন, তখন প্রাইস কম্পিটিটিভনেস কতটা থাকবে, আমরা হয়তো অন্য জায়গায় অনেক কম দামে পেতাম, কিন্তু যেহেতু আমেরিকার সাথে চুক্তি হয়ে গেছে, আমাদের আমাদের সেই পরিমাণ গম আনতে হবে, যেগুলো ব্যাপারে আমাদের চুক্তি করছি সেটা করতে হবে। আবার নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ব্যাপার আছে এখানে গভর্নমেন্টের সাথে, আপনি জানেন সেখানে ভূ রাজনৈতিক কি কি যে ভিতরে ভিতরে কি হচ্ছে, উই নো নাথিং। আমরা দেখেন বর্তমান সরকারের বন্দর দেয়া, করিডোর, এইসব ইস্যু নিয়ে তাদের যত কনসেন্ট্রেশন, দেশীয় মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দেশকে অর্থনৈতিক ভিত্তি, সুন্দর ভিত্তির উপরে দাঁড় করানো বলেন, সেদিকে তাদের গৌণ একটা লক্ষণ দেখা যাচ্ছে। ফলে এটা পরবর্তীতে ভালো হবে কি খারাপ হবে, এটা তাদের হেডেক না বলে আমার মনে হচ্ছে। কিন্তু এই যে 5 বছরের চুক্তি করা, এটা ওই যে আমরা কম্পিটিটিভনেস হারাবো, যেহেতু আমেরিকার সাথে আপনি চুক্তি করে ফেললে পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্টই আসুক না কেন, সে কিন্তু এই চুক্তি থেকে সরে আসতে পারবে না। এটা কিন্তু ভিয়েতনামের সাথে চুক্তি না, ইট ইজ এগ্রিমেন্ট উইথ মানে ইউএসএ। ফলে ইউএস এর সাথে সেটা তারা করতে পারবে না। আবার এই যে দেখেন 25টা বোয়িং, যেটা 14টার কথা তারা চিন্তা করছিল, সেটাও মনে হয় একটা প্রেসারে পড়ে। এখানে 25টা বোয়িং এর দুটো বিষয় আছে, একটা হচ্ছে বর্তমান সরকারের আমেরিকা প্রীতির একটা ব্যাপার, তাদের প্রতি একটা নির্ভরশীলতা ব্যাপার, ভয়ের ব্যাপার। আর একটা হচ্ছে এই পরিস্থিতিটাকে ক্ষণিকভাবে সামাল দেওয়ার একটা ব্যাপার। বর্তমান গভর্নমেন্টের যদি খেয়াল করেন, আমি মানে অর্থনীতির ছাত্র হিসেবে আমি যেটা খেয়াল করি, যে ওনারা কিন্তু যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাজ করছেন। একটু দেশে গন্ডগোল, রাজনৈতিক পার্টিগুলোকে ডাকছেন, মানে যে কোনো ভাবে পরিস্থিতিটা একটু মানে কন্ট্রোলে আনা যায় কিনা। লন্ডনে যে একটা মিটিং করে আসলেন, মানে এটা মানে দূরদৃষ্টি সম্পন্ন এবং দেশের অর্থনীতির জন্য ভবিষ্যতে যে খুব মানে সঠিক কিছু বয়ে আনবে, সেদিকে তাদের কনসেন্ট্রেশনের চাইতে কোনোভাবে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা ব্যাপার তাদের মধ্যে কাজ করছে। ফলে আমি মনে করি যে এই যে ডিসিশনটা, ইট ইজ আ মোর ওই যে মানে সময় উপযোগী ডিসিশন আমি বলবো না, কিন্তু সময়ের উপরে ভর করে তারা ডিসিশনটা নিচ্ছে আপাতত পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এটা আমি মনে করি না যে লং টার্মে বাংলাদেশের ইকোনমির জন্য ইট ইজ গুড। তবে যদি এখানে আরেকটা কথা একটু বলার আছে, সেটা হচ্ছে যে এই যে 35% এটা তো বাংলাদেশের উপরে একটা প্রেশার, যে তোমরা 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 যদি এই না করো তাহলে তোমরা এই 35%ই থাকবে। যদি সেখানে থাকে আবার, তাহলে বাংলাদেশের ইকোনমির দেখেন ডাইভার্সিটি কিন্তু কম। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিটি নাই বললেই চলে। কয়েকটা পণ্য আমরা এক্সপোর্ট করি, ওইগুলা কিছুই না। প্রায় আমাদের টোটাল এক্সপোর্টের 80% আপনার গার্মেন্টস এর। তো ফলে এটা যদি মানে ট্যাক্সটা না কমায়, তাহলে সেটার ক্ষতিও কিন্তু অনেক বেশি। কারণ আমাদের দেশ তখন এই একটা মাত্র রপ্তানি খাতের উপরে বেস করে যে ডলার আসে, সেটা দিয়ে আমাদের রিজার্ভ বাড়ে, এরকম মানে আমাদের অর্থনীতি চাঙ্গা থাকে। এখানে প্রায় 40 লাখ লোক এই সেক্টরটার সাথে জড়িত, তাদের এমপ্লয়াবিলিটির ব্যাপার আছে। এই সব কিছু মিলিয়ে এই খাতটার উপরে আমাদের নির্ভরশীলতা অনেক। ফলে আমেরিকা যদি এখান থেকে ট্যারিফ না কমায়, তাহলে সেটাও আমাদের জন্য সহ্য করার মতো বিষয় না, আমাদের এই খাতের জন্য একটা দুর্দান্ত একটা ক্ষতির বিষয়। তবে আমি মনে করি গভর্নমেন্টকে আরো একটু প্রুডেন্ট ওয়েতে যদি তারা নেগোশিয়েট করতে পারতো, এবং ভালো যারা নেগোশিয়েট করতে পারে তাদেরকে ইনভলভ করতো, তাহলে হয়তো অনেক আগেই আমরা ওই ভিয়েতনামের মতো 20%-এ নিয়ে আসতে পারতাম। কিন্তু দেখেন এখানে নেগোসিয়েশনে সরকারের কিন্তু আন্তরিকতার যথেষ্ট অভাব আছে। এই লাস্ট এখনকার যে ডিসকাশনটা চলছে, এখানে শুধু অন্য স্টেক হোল্ডারদেরকে যুক্ত করা হয়েছে। আর নচেত দেখেন সেখানে আলোচনা করতে গেছে আপনার নিরাপত্তা উপদেষ্টা কেন আপনার অর্থনীতির শুল্ক নিয়ে আলাপ করতে যাবে? শুল্ক নিয়ে আলাপ করার আরো অনেক লোকজন ছিল দেশে, যারা এটা নিয়ে ভালো নেগোশিয়েট করতে পারতো। কিন্তু তা না করে ওখানকার কিছু মানে ওখানে আমাদের যে এমবাসিতে যারা আছে তারা, আর এখানকার কিছু জোড়াতালি মার্কা একটা মানে এই নেগোসিয়েশন চলছে। কিন্তু এখন এই পর্যায়ে তারা স্টেক হোল্ডারদের ইনভলভ করেছে, এটা একটা পজিটিভ দিক হিসাবে আমি দেখি। এবং আমি মনে করি সেজন্য এখন হয়তো মানে এই যে ব্যবসায়ীরা গেছেন, তারা কি কি ইম্পোর্ট করবেন সে একটা খতিয়ান তারা দিতে পারছেন। সরকার অনেকগুলা যুক্তি মেনে নিয়েছেন, এবং তারা একটা প্রেসার ফিল করে এটা মেনে নিয়েছেন। ফলে এখন হয়তো একটু এই মানে আলোচনাটা এগুচ্ছে, এবং আমি মনে করি যে এখন হয়তো কমবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরটা এরকম, যে এটা লং টার্মে আমাদের ইকোনমি ভালো না খারাপ, আমি মনে করি এটা খুব ভালো কোনো ফল বয়ে আনবে না, কারণ আমরা আমাদের কম্পিটিটিভনেস হারাবো। জি, আমরা হয়তো অন্য জায়গা থেকে আরো কম দামে কিনতে পারতাম। জি সাইফুল হোসেন, ধন্যবাদ আপনাকে। Thank you. জি, আব্দুল আল মামুন চৌধুরী, আপনার কাছে আসি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটি নিয়ে অনেকেই উদ্বেগ জানাচ্ছেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এটি নিয়ে কয়েকদিন আগে কথা বলেছেন এবং সরকারের সমালোচনা করেছেন, অনেকেই সমালোচনা করছেন এটি নিয়ে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, অবশ্যই এটা বাংলাদেশে খুব সম্ভবত এই ধরনের এগ্রিমেন্ট এটাই হয়তো প্রথম। আহ এর আগে এরকম হয়তো বা হয়নি। যে এটি প্রথম এখন বলা হচ্ছে। জি, হ্যাঁ, এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আসলে আমাদের যে এটা অ্যাকচুয়ালি যেহেতু নন ডিসক্লোজার, সরকারও এটা দেখা দেয়নি এবং কোথাও এটা কিছু জানা যায় না।
কাজেই যেহেতু আমরা জানি যে বাংলাদেশ একটা গ্লোবাল গভর্নেন্সের একটা জিওগ্রাফিক্যাল টার্নিং পয়েন্টের বর্ডারে আছে, সেক্ষেত্রে বাংলাদেশকে নিয়েও যেমন আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আমরা জানি, মিয়ানমার বর্ডারকে কেন্দ্র করে চলছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের যে গেটওয়ে যেটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার, এই অঞ্চলটা নিয়ে আমরা কিন্তু শঙ্কিত অবস্থায় আছি। এবং বাংলাদেশের বর্তমান সরকারের যে ডিপ্লোম্যাটিক শিফটিংটা হয়েছে, অলরেডি আপনি দেখেন চায়নার যে চায়নার যে মাননীয় কূটনীতিক তিনি বলেছেন যে বাংলাদেশ, চায়না, পাকিস্তান, যে এটা ত্রিদেশীয় যে এক ধরনের সমঝোতা হয়েছে, এটা তৃতীয় কোন পক্ষের বিপক্ষে নয়। তো হঠাৎ করে এই ধরনের একটা বক্তব্য আসলো। পাশাপাশি বাংলাদেশ অলরেডি বিআরআই এর সাথে জড়িত, ব্রিক্স এর সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে, এবং এর মধ্য দিয়ে আবার বাংলাদেশকে কিন্তু কোয়াডে নেয়ার জন্য প্রচেষ্টা আছে। অর্থাৎ এই যে বিশ্ব ব্যবস্থায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার চ্যালেঞ্জিং শক্তিগুলো, এই শক্তিগুলোর মাঝখানে বাংলাদেশ কিন্তু একটা মাঝখানে আছে। এবং আমাদের যে ট্র্যাডিশনাল ডিপ্লোম্যাটিক পলিসি, যে ফ্রেন্ডশিপ টু অল মেরিজ টু নান, এবং আমাদের যে ট্র্যাডিশনাল ডিপ্লোম্যাটিক পলিসি সেটা হচ্ছে প্রতিবেশী প্রাধান্য পায়, তারপরে আমরা ডিপ্লোমেসিটাকে এক্সপান্ড করি। কিন্তু বর্তমান সরকারের যে ডিপ্লোমেসি, তাতে আমরা প্রতিবেশী দেশগুলোর ডিপ্লোমেসিতে গুরুত্বের চাইতে তারা আউটার ওয়ার্ল্ড এর সাথে কানেক্টিভিটি করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, এটা ভালো না মন্দ এটা বলার সময় এখনো আসেনি। কিন্তু আমরা যদি অন্যান্য দেশের অভিজ্ঞতা গুলো বিশ্লেষণ করি, 80 দশকে আমরা পাকিস্তানের যে নীতিটা, আফগানিস্তানের যে নীতিটা, এগুলোর বর্তমান ফল কি হয়েছে, সেগুলো থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। তো কাজেই এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ হলো যে কথাটা আমার আগে কথা বললেন, ওই কথাটাই এরকম যে আমি কার সাথে চুক্তি করছি সেটা দেখার বিষয়। যদিও আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যে একটা কথা পরিষ্কার ভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এখন যে সংস্কারগুলো হচ্ছে বা যে ধরনের কাজগুলো হচ্ছে, এইটা পরবর্তীতে যারা ক্ষমতায় আসছেন তারা কতটুকু বৈধতা দিবেন সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যদি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে এমন কিছু করে ফেলি যেটা পরবর্তী সরকার এসে যারা নির্বাচিত তাদের বার্গেনিং করার একটা সুযোগ থাকবে, ফলে তারা যখন বার্গেনিং করতে যাবে তো পার্টি কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্র। যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে যে অলরেডি তার রিজিওনাল শক্তিগুলো রাস্তা হারিয়েছে, বর্তমান সরকারের একটা সমস্যা হলো যে তারা মানে ডিপ্লোম্যাটিক শিফটিং এর কারণে আমাদের যে ট্রেডিশনাল যে ফ্রেন্ড যারা আছে, যেমন রাশিয়া, তারপর যেমন ভারত, এরা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে এবং একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, খুব সাধারণভাবে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় কি করে, তার বলয়ে দুর্বল রাষ্ট্রগুলোকে টেনে আনে, তারপর কিন্তু ছেড়ে দেয়। এখন যখন আপনাকে ছেড়ে দিবে তখন যাদের কাছ থেকে আপনাকে টেনে আনলো তারা কিন্তু আপনাকে আর গ্রহণ করবে না, ফলে তখন আপনি হয়ে গেলেন বাধ্য হয়ে তখন আবার মার্কিন অ্যালাইনে থাকতে বাধ্য হচ্ছে। এই জন্য ডিপ্লোমেসিতে কখনো মানে দ্রুততার সাথে শিফটিং করতে হয় না। একটা একটা কান্ট্রি সবসময় একটা ট্র্যাডিশনাল ওয়ে রাখতে হয় যাতে করে সব পার্টি আস্থা পায় যে এরা আসলে কোন ধরনের কাজ করছে। এখন যেহেতু এখন একটা শিফটিং হয়েছে, কাজে আমাদের রিজিওনাল যে কান্ট্রি গুলো তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। এর এই পরিপ্রেক্ষিতে যদি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে এমন কিছু থাকে যেটা পরবর্তী সরকার এসে তাকে তারা চিন্তা করবে আমরা এটা দায় পাই ফেলনি, ফলে এক ধরনের কিছু মানে সমস্যা তৈরি হবে যেখান থেকে চক্করি আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো না। তো কাজেই এটা অনেক ধরনের সমস্যা আছে। আমরা মনে করি যে বর্তমানে বাংলাদেশ সব দিক দিয়ে অর্থনৈতিক, ডিপ্লোমেসি এবং রিজিওনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স সবকিছুর মধ্যে এক ধরনের নাজুক অবস্থায় আছে। জি, এবং সরকার যেহেতু নির্বাচিত নয়, এবং আমার আগের বছর যেটা বললেন সেটার মধ্যে তারা কোনো মতে যেন উপস্থিত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন, কিন্তু রাষ্ট্র কিন্তু উপস্থিত যেটা শর্ট টার্ম সলিউশন দিয়ে চলে না। রাষ্ট্রকে সবসময় আপনার দীর্ঘমেয়াদী পলিসির সেগমেন্ট করে মানে কাজ করতে হয়, যে আসল পলিসিটা হলো 2040, 50 বা 60, তার আমি 10 বছরে কি করবো, 5 বছরে কি করবো, এরকম একটা পলিসি থাকতে হয়। আমার যেটা মনে হয় যে ইন্টারিম সরকারের এই বিষয়গুলোতে একটা হাত দেওয়ারই কোনো দরকার ছিল। তারা এগুলোতে হাত না দিয়ে তারা যদি তাদের মতো কিছু সংস্কারটাকে এগিয়ে নিতেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো করতেন, আর দুর্নীতিটা যদি শক্তভাবে ধরতেন,
এবং তারা যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তুলনামূলকভাবে সৎ রাজনীতিবিদদের রাজনীতি করার সুযোগ তৈরি করতে পারতেন, তাইলে হয়তো সেটা বেস্ট হতো। কিন্তু সেটা তো তারা আদৌ করতে পেরেছেন কিনা, এটা হয়তো এখন একটা বিবেচনার বিষয়। সার্বিক পরিস্থিতিতে আমার মনে হয় ভূ রাজনীতিতে বাংলাদেশ চরম একটা ঝুঁকির মধ্যে আছে, এবং সেই ঝুঁকির মধ্যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আরো নতুন সংকট সৃষ্টি করেছে। জি, আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সাইফুল হোসেন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় কম, শেষ হয়ে গেছে আসলে। আমরা নিশ্চয়ই অন্যদিন আলাপ করবো এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের দর্শক শুনতে পারবেন। দুজনই ভালো থাকবেন দর্শক। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য আমাদেরকে। দর্শক, আসসালামু আলাইকুম। জি, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।